আমি বিশ্ব বিস্মৃত সুরসম্রাট সঙ্গীত আচার্য উস্তাদ আলতী খাঁ সম্পর্কে দু চারটি কথা বলছি। তিনি জন্ম নিয়েছিলেন তৎকালীন ত্রিপুরা জেলার, বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে। তার পূর্বপুরুষ বীরেন্দ্রনাথ শর্মার জন্ম হয়েছিল মুলুক গ্রামে। তার স্ত্রী মারা যাওয়ার পর তার একমাত্র সন্তানকে নিয়ে তিনি আসামে চলে যান। আসামে তার সন্তান বড় হয়ে 1785 খ্রিস্টাব্দের পর তিনি যুক্ত হন ইংরেজ বিরোধী আন্দোলনে, ফকির সন্ন্যাসী আন্দোলন। একদিন সে গুলিতে আহত হওয়ার পর একজন ফকির তাকে তার আশ্রমে নিয়ে যায়। তো সেখানে সে সুস্থ হয়। তার এক কন্যা ছিল নয়তন, সেই নয়তনকে সে বিয়ে করে তারপর সে অনেকের মতো সে শিবপুরে ফিরে আসে। ওই ছেলের নাম ছিল সিরাজউদ্দিন। আবার কারো কারো মতে উস্তাদ আলতী খাঁ যে অ্যাডভোকেট আহমদ আলী খাঁ সাহেবের সাথে বলেন, উস্তাদ আলতী খাঁ যে বইটি লিখেন, তার জীবনী বইটি, তিনি সেই বইয়ে লেখেন যে শামস ফকির মুলুক গ্রামে ছিলেন। শামস ফকিরের বংশধর হচ্ছে যে পরবর্তীকালে যে সাওয়ালি মাহমুদ এবং আলী মাহমুদ, এবং তার আলী মাহমুদের ছিল হচ্ছে মাদার হোসেন, মাদার হোসেন ছিল সাবদুল হোসেন। তো মাদার হোসেনের জন্ম মুলুক গ্রামে, সাবদুল হোসেন খানের জন্ম মেরকোটাতে, বিদ্যাপীঠের পাশে। তৎকালীন সময়ে বিদ্যাপীঠের জমিদার গুরুচরণ রায়চৌধুরী এই সাবদুল হোসেন খাকে, বা যাকে সাধু খা বলে গ্রামের মানুষ জানত, তাকে নিয়ে আসে শিবপুরে জন্ম হয়েছিল উস্তাদ আলতী খাঁ। তো উস্তাদ আলতী খাঁর তারা প্রথম বোন ছিল একজন মধুমালতী, তারপরে ছিল জমির উদ্দিন, এরপরে ছিল আফতাব উদ্দিন, এরপরে উস্তাদ আলতী খাঁ, তার বোন ছিল একজন কদরজন, তারপরে ছিল উস্তাদ নায়েব আলী, তারপরে ছিল আপনার উস্তাদ আয়াত আলী খাঁ। তো উস্তাদ আলতী খাঁর অবদান অনেক। উনি অসংখ্য উস্তাদ সৃষ্টি করেছেন উপমহাদেশে, এবং উনি সৃষ্টি করেছেন পাশ্চাত্য এবং প্রাচ্যের যে সঙ্গীতে মেলবন্ধন সৃষ্টি করেছিলেন। কারণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তিনি প্রাণপুরুষ ছিলেন। কারণ তিনি 1935 সালে যখন নাকি ইউরোপে যান, তখন তিনি এই আমাদের ভারতীয় রাগ সঙ্গীতকে ইউরোপে তুলে ধরেন। বিভিন্ন দেশে ঘুরেন তিনি, ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশ। শুধু তাই নয়, উনি রাগ সৃষ্টি করেছেন অনেক, যেমন ডবল শ্রী, মোহাম্মদ রাগ, তারপরে রবীন্দ্র কল্যাণ রাগ, এরকম প্রায় 15টির উপর রাগ সৃষ্টি করেছেন। বিভিন্ন বাজের সৃষ্টি করেছেন, বিভিন্ন তালের সৃষ্টি করেছেন, যেমন রাজবেশ তাল, মোহন তাল, অভিনন্দন তাল। তারপরে আরো অনেক অবদান ওনার যে বিষয় হচ্ছে মৈহার, যেটা বলি আমরা মৈহার, এই মৈহারটা ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। সেই মৈহারের রাজা ব্রজেন্দ্র নারায়ণ সিংহে এখানে তাকে 50টি তাকে সঙ্গীতের উপর পরীক্ষা দিতে হয়েছিল, সঙ্গীত যন্ত্রের উপর দিয়ে। উনি মৈহারের রাজার এবং রানী এবং ওই রাজ্যের উস্তাদ ছিলেন। তো উনি তো সেখানে মৈহার স্ট্রিং ব্যান্ড উনি সৃষ্টি করেছিলেন, মৈহার মিউজিক্যাল কলেজ সৃষ্টি করেছিলেন, এবং উনি যে রামপুরে যে উস্তাদ ওয়াজির খাঁর কাছে যে সঙ্গীত শিখেছিলেন, সেই রামপুর স্ট্রিং ব্যান্ড উনি কাজ করেছিলেন, সহযোগিতা করেছিলেন সার্বিকভাবে। এখন তার সঙ্গীতের সূচনা কি, 10 বছর বয়সে তিনি যখন চলে যান বাড়ি থেকে। কেন চলে যান? পাঠশালা ফেলে তিনি শিব বাড়িতে উনি তবলা বাজাতেন, সাধুদের সঙ্গে ছিলেন, যার কারণে মা একদিন মেরেছিলেন। 10 বছর বয়সে তিনি এই যে আজকে কণিকারের বিল পেরিয়ে উনি একসময় মানিকতলা থেকে হয়ে উনি চলে যান কলকাতায় গিয়ে প্রথম যাকে আমরা বলবো গোপাল কৃষ্ণ গোস্বামী, যাকে আমরা নুলুগোপাল বলি, সেই নুলুগোপাল ছিলেন জ্যোতির্মোহন গৌড়ের, তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ। তার কাছে উনি যখন যান, তখন উনি বলেছিলেন বালক স্বরসাধনা করতে হবে। তখন তিনি সেখানে যখন 7.5 বছর সঙ্গে স্বরসাধনা করলেন, তখন তার ভাই আফতাবউদ্দিন খান তার শ্বশুরকে নিয়ে তাকে সেখানে খোঁজ নিয়ে বের করলেন। এরপরে ওনাকে শিবপুরে নিয়ে আসেন। শিবপুরে এনে কিছুদিন পরেই তাকে
আজকের যে নরসিংদী জেলার যে রায়পুরায় ওনাকে বিয়ে করান। তার স্ত্রীর নাম ছিল মদনী বিবি। মদনী বিবিকে রাত্রে বিয়ে করে বাসরাতে ওনার সোনা গয়না যা ছিল সবকিছু নিয়ে রাত্রেবেলা উনি পালিয়ে যান। পালিয়ে গিয়ে উনি গিয়ে দেখেন যে উস্তাদের কাছে তিনি সরসাধনা শিখেছিলেন তিনি নেই। সেই মনের দুঃখে পরবর্তীকালে তারই আরেক শিষ্য ছিল, সেই শিষ্যের কাছে নন্দবাবুর কাছে তবলা পাক বাজানো শিখলেন। তো নন্দবাবুর হাত ধরেই নন্দবাবুর স্ত্রীর অনেক অবদান। নন্দবাবু তাকে পরবর্তী সময়ে মানে সেই জায়গাতে তিনি এরপরে হাবু দত্তর সঙ্গে পরিচয় হয়, বিবেকানন্দের ভাই। বিবেকানন্দের ভাইয়ের মানে আসল নামটা ছিল অমৃতলাল দত্ত। সেই অমৃতলাল দত্তের কাছে উনি পাশ্চাত্যেরও অনেক যন্ত্র উনি শিখেন। অমৃতলাল দত্তের পাশাপাশি উনি হাজের উস্তাদের কাছে নাকারা, টিকারা এবং বিভিন্ন যন্ত্র উনি শিখেন। পরবর্তী সময়ে লবু সাহেব, যিনি ছিলেন ইংরেজদের যে ফোর্ট উইলিয়াম কলেজের একজন মাস্টার, ওই লবু সাহেবের স্ত্রী ওনাকে অনেক অনুরোধ করে তারপরে গান শেখেন। তো আলোর ওনার কাছে 1 বছর শিখেন। তো এইভাবে উনি অতি সহজেই অল্প সময়ের ভিতরে উস্তাদদের মানে সঙ্গীতের খাতা উনি উজাড় করে দিতেন, সবকিছু শিখে দিতে পারতেন। পরবর্তীকালে ওনার ভিতরে একটা অহংকার সৃষ্টি হলো, কারণ উনি তো এই যে হাবু দত্তের মাধ্যমে উনি স্টার থিয়েটার এবং মিনার্ভা থিয়েটারে কাজ করেছিলেন। সেখানকার পরিবেশ তার কাছে ভালো লাগেনি, কারণ এখানে মদ, নারী, বিভিন্ন বিষয় ছিল। এই বিষয়টা অমৃতলাল বাবুকে উনি জানিয়েছিলেন, যার কারণে পরবর্তীকালে গিরিশ ঘোষের সান্নিধ্যে দিয়েছিলেন মিনার্ভাতে। আমার ধারণা 1910 সালের দিকে তিনি দেখা গেল যে উনি সম্ভবত রামপুরে যান। এটা আনুমানিক সন, কারণ তখন উনি জগৎ কিশোর রায়চৌধুরীর এখানে তিনি সঙ্গীতের কম্পিটিশনে যাবেন। জগৎ কিশোর রায় জিজ্ঞেস করেছিলেন তুমি কি শিখেছো? যে ভারতের সমস্ত সঙ্গীতই আমি শিখেছি। পরবর্তীকালে উস্তাদ আহমদ আলী অর্থাৎ আলী আহমদ খাঁর কাছে যখন তিনি সরোদ বাজনা শিখেন, তখন উনি বুঝতে পেরেছিলেন যে আসলে উনি খুব কমই শিখেছেন। এই উস্তাদ আহমদ আলী খাঁর কাছে তিনি শিখলেন 4 বছর উনি সঙ্গীত শিখলেন। সঙ্গীত শেখানো উস্তাদ সেইভাবে শেখাতেন না, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল কি উনি এখানে 4 বছর শেখার পর তখন উস্তাদ আহমদ আলীর মা বললেন, দেখো বাবা, এক ডাক্তারের কাছে তো রোগ সারে না, আরেক ডাক্তারের কাছে যেতে হয়। তখন রামপুরের তৎকালীন ভারত বিখ্যাত উস্তাদ আলী আহমদ খান পরে উনি রামপুর উস্তাদ ওয়াজেদ খান ছিলেন মিয়া তানসিনের বৈঠকে। তার এখানে 6 মাস ঘোরাফেরা করেন, একটি মসজিদে থাকেন। তো মসজিদের ইমাম এই ছিল চাঁদপুর বাড়ি। তো তিনি করলেন কি, মসজিদ ইমামকে বললেন যে আমি তো গান শিখতে পারছি না। তখন উনি একটা বিষের তৈরি করে উনি ভাবলেন যে আমি আত্মহত্যা করি। তখন রামপুরের নবাব ছিল হামিদ আলী। হামিদ আলীর কাছে তখন তিনি এই মানে গাড়ির সামনে যখন থিয়েটারে যাচ্ছিলেন, তখন তিনি গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েন এবং হামিদি জানতে চাইলেন কি তোমার ব্যাপার কি, যে একটা খোকা। তখন ছেলে তখন বললো যে আমি যদি সঙ্গীত সাধনা করতে না পারি তাহলে আমি আত্মহত্যা করে মারা যাবো, এই বিষ খেয়ে মারা যাবো। পরবর্তী সময়ে ওয়াজেদ খাঁর কাছে তাকে নেড়া বেঁধে তাকে উস্তাদ করা হলো। 6 মাস একদিকে অপেক্ষা করলো। আবার এই যখন তার সঙ্গে নেড়া বেঁধে শিষ্য হলো, তারপরও আরো তাকে 2 বছর অপেক্ষা করতে হয়, কারণ সে একতলা পায়নি, অর্থাৎ প্রবেশ সে অনুমতি পায়নি। তখন 1911-12 সালের দিকে একটা চিঠি গেল, মানে তখন তার স্ত্রী মদনী বিবি, যাকে তিনি নাম দিয়েছিলেন মদিনা বিবি। তো মদনী বিবির চিঠি গেছে, উনি 2-3 বার উনি আত্মহত্যা করতে চেয়েছিলেন বাড়িতে, এবং ওনাকে ওনার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আফতাবউদ্দিন কলকাতায় গিয়ে খোঁজখবর নিয়ে উনি জানতে পারলেন যে রামপুরের উস্তাদের কাছে আছেন, রামপুরে আছেন। তখন চিঠি এত করুণ ভাষায় লিখেছিলেন যে তার স্ত্রী আছে, এসে আছে। তো ওয়াজিদ ভাই একদিন প্রশ্ন করলো, কি তুমি কি বিয়ে করেছো? তো লজ্জায় তিনি বলেছিলেন যে জি, কখন বিয়ে করেছিলাম সে ছোটবেলা মনে নেই ঠিকভাবে।
তো তো তুই বাড়িতে যাও না, সে বাড়িতে যাবে না, বললো আমি সঙ্গীত না শিখে এলাকায় গিয়ে মুখ দেখাবো কি করে। পরবর্তীকালে তার বড় ছেলে পেয়ারা মিয়াকে ডাক দিলে, পেয়ারা মিয়া, নজির খা, তোমরা সবাই এসো, আজ থেকে উস্তাদ আলাউদ্দিন খা হচ্ছে তোমাদের ভাই, তো এই বাইকে তোমরা শেখাবে। তো পরবর্তী সময়ে এই উস্তাদের ছেলেদের কাছে শিখলেন, ধ্রুপদী থেকে শুরু করে সঙ্গীতের অনেক বিষয়, এবং সুর সিঙ্গার থেকে শুরু করে রাবাব অনেক শিখলেন। কিন্তু এখন প্রশ্ন জাগে, এই যে উনি 2.5 বছর তিনি আসলে কি রামপুরে অবসর ছিলেন, যখন ওয়াজির কাছে ছিলেন, তখন তাজেল আউলিয়া নামে একজন লোকের সাথে পরিচয় হয়েছিল, ইনায়াত খার সাথে, কালে খার সাথে তার পরিচয় হয়েছিল। রাজা হোসেন তখন রামপুরের যে ব্যান্ড মাস্টার ছিল, ওনার কাছে ধ্রুপদী শিখেছিলেন, এবং ব্যান্ডও উনি তখন কাজ করেছিলেন, এবং বিনাকারদের কাছে উনি শিখেছিলেন, এবং পাশাপাশি বিনা যন্ত্র উনি শিখেননি সেভাবে, তবে সরুদে বা সেতারে বিনার যে বাসগুলো উনি শিখেছিলেন ওস্তাদের কাছ থেকে। যাই হোক, এইভাবে তিনি প্রায় ওই স্থানে প্রায় 6 বছর মতো কাটান, এবং দেখা যায় তার স্ত্রীর পত্রটি তার জন্য খুব ভালো হয়েছিল, যাওয়াতে মানে পাওয়াতে সুবিধা হয়েছিল। 1917 সালের দিকে উনি বিদায় নেন। তখন ওয়াজিদ খান বলেছিলেন যে শিক্ষা, দীক্ষা ও পরীক্ষা তোমার দুটো হয়েছে, এখন পরীক্ষা দিতে হবে। তখন উনি বাড়িতে এসে যখন নাকি উনি একটি, তার মা আবদার করেছিলেন শিবপুরে আসার পরে যে বাবা আমাকে একটা মসজিদ আর একটা পুকুর, তখন উনি এটা করতে গিয়ে উনি বাধার সৃষ্টি হয়েছিলেন তৎকালীন সময়ে শিবপুরের জমিদার দ্বারা। তখন উস্তাদ কাশিম আলী খাঁ ভাগিনা ছিল ওয়াজিদ খাঁ। তো যার ফলে উনি ওনার উস্তাদকে জানিয়েছিলেন, ত্রিপুরা মহারাজের এখানে গান গেয়ে ত্রিপুরা মহারাজকে সন্তুষ্ট করেছিলেন যন্ত্র বাজিয়ে। এবং পরবর্তীকালে হয়েছিল কি যে সুবিধা হয়েছিল এই জমিদারকে ডেকে নিয়ে শিবপুরে, তখন উনি ওই মসজিদের জায়গা লিখে দিয়েছিলেন এবং বলেছিলেন আমার রাজ্যে তিনি এই কাজটা করবেন। উস্তাদ আলাউদ্দিনের জীবনে সেই ময়মনসিংহ, তারপরে ত্রিপুরা, কলকাতা বিভিন্ন স্থানে তিনি গান গেয়ে বা যন্ত্র বাজিয়ে উনি 5,700 টাকা দিয়ে এই মসজিদ স্থাপন করেছিলেন। মসজিদ স্থাপনের পরও ধর্মান্ধরা যারা বলেছিল যে বাজনার টাকা দিয়ে মসজিদ হয় না, যার কোনো অনেকে নামাজ পড়তে আসে না। পরবর্তীকালে অনেকে এসেছেন, অবশ্য সে দূরের কথা। 1918 সালের দিকে যখন তিনি মাইহারের রাজার উস্তাদ হন, যখন আমি যেটা বলছি মৈহার, তখন ভবানীপুরের একটা সঙ্গীত সম্মেলন হয়েছিল। সেই সঙ্গীত সম্মেলনে তিনি যন্ত্র বাজিয়েছিলেন, সেই যন্ত্র বাজায় মুগ্ধ হয়েছিলেন, এবং ক্ষেত্রলাল সহ তখন কাশিমবাজারের জমিদার, তখন তাদের অনুরোধে তিনি মৈহার রাজ্যে যান। মৈহার রাজ্যে যাওয়ার পর উনি বলেছিলেন যে আমি সঙ্গীত শিক্ষা দিয়ে আমি কোনো অর্থ নেব না, কারণ এটা তার উস্তাদেরই শিক্ষা। তখন কি করবে, ব্রজেন্দ্র নারায়ণ সিংহ তখন তাকে করলো কি এই দেবত্ব সম্পত্তি ম্যানেজার করে দিলেন, এবং বিহারজি নামে একটা মহলের ওনাকে ছোটখাটো একটা জমিদার বানিয়ে দিলেন। সেখান থেকে ভালো আয় হলো এবং একটা বাসভবন দিলেন। এইভাবে যখন 2 বছর গেল, তখন বললো কি যে উস্তাদজিকে জিজ্ঞেস করল যে আপনার কি সন্তান স্ত্রী পুত্র নেই, যে আছে, তাদেরকে নিয়ে আসে। তখন আফতাবউদ্দিন তখন নিয়ে যান তার যে বড় মেয়ে ছিল, অর্থাৎ জাহানারাকে নিয়ে যায়। তারপরে তখন আলী আকবর খাঁ তখন হয়নি, জাহানারা ছিল, তার মেয়ে সরুজাবালা ছিল। আর 1922 সালে জন্ম হয়েছিল উস্তাদ এই যে আলীবর খান তার সন্তান, এবং তার মেয়ে অন্নপূর্ণার জন্ম হয়েছিল 1927 সালে। এবং পরবর্তীকালে উনি তো আপনারা জানেন যে যখন নাকি 1938 সালে উনি যখন 38 সালে এই মাইহারে গিয়ে তখন সঙ্গীত শিখেন রবিশঙ্কর। এই রবিশঙ্কর এর বড় ভাই ছিল মানে নৃত্যশিল্পী, মানে আজকে যে উদয় শঙ্করের কথা আমি বলছি। তো শেষ পর্যন্ত 1941 সালের দিকে রবিশঙ্করের সাথে তার বিয়ে হয়। বিয়েটা হয় কিভাবে, এটা অবশ্য আলোচিত মানা করেছিল এই আহমদ আলী খাঁকে, যে এই কথা এই কথা যে প্রকাশ না হয়। এটা হয়েছিল যে তখন উদয় শঙ্কর বলেছিল যে আমার ভাইয়ের সাথে অন্নপূর্ণা মানে রসুনের অন্নপূর্ণা বিয়ের বাধা কোথায়,
যে উনি বললেন আমি নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত আমি মুসলমান, সুতরাং উনি হচ্ছে হিন্দু। এটা কিভাবে হয়? তো ধর্ম যদি এর ক্ষেত্রে বাধা হয়, কাজ করুন, ভারতের লোকদের জানার দরকার নেই, আপনার পরিবার আমার পরিবার জানলেই। তখন গিয়ে উনি তার রবিশঙ্করকে নিয়ে উনি হজ করেছিলেন, মুসলমান হয়েছিলেন রবিশঙ্কর। এবং সেই পরবর্তী সময়ে 1944-এর দিকে রবিশঙ্কর আলমগীর খানকে সেতার শিখে তখন তিনি বম্বে চলে গেলেন। তাদের বিয়েটা মাত্র 4-5 বছর বা 6 বছর মতো টিকে ছিল। যাই হোক, এটা আলমগীর মনে দুঃখ ছিল যে আসলে অন্নপূর্ণার বিয়েটা টিকে নেই। তার ছেলে বিয়ে করেছিল, ওস্তাদ দ্বিতীয় বিয়ে করেছিল আমাদের মানে ওস্তাদ আলেগর খান। এটা তার একটা মনে কষ্ট। ওস্তাদ আলমগীর খান যখন এই সারা সঙ্গীত আত্মস্থ করে যখন নাকি বাড়িতে এসেছিলেন, তখন একটি ঘটনার কথা আমার মনে পড়ে। তখন বিয়ে মানে আসার পরে বাড়িতে 14 দিন পর, সেটা 1970 সালের দিকের কথা, তখন আফতাবুদ্দিন বলল যে তুই তবলাটা ধর। আর উনি একটি একতারা বা দুতারা ধরলেন, আপনি একটি যন্ত্র ধরলেন। সেই যন্ত্রের সাথে উনি বাজাতে পারলেন না। এক পর্যায়ে তার অহংকার, মানে উনি বুঝতে পেরেছিলেন যে আসলে তার ভিতরে একটা অহংকার কাজ করছে, তাল কেটে যায়। তখন একটা বেত দিয়ে বাড়ি দিয়েছিল, সেই হাতটা তখন তার মানে কেটে যায় বা ফেটে যায়। তো এরপরে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে এই, যে তখন বোঝা যায় যে নবীনগর বা এই অঞ্চলের পথে ব্রাহ্মণবাড়িয়াতে ঘুরে আফতাবুদ্দিন কত বড় প্রতিভা ছিল। তাকে নিয়ে একটি নাটক হয়েছিল ঢাকা বেতারে, এটার নাম ছিল সুরের দরবেশ। এবং ওস্তাদ আলমগীর খাঁ এত বড় প্রতিভা যে পৃথিবীতে এরকম সঙ্গীত প্রতিভা পৃথিবীতে আসেনি, আর পৃথিবীতে আসবো না। কারণ নন্দগোপাল তাকে আশীর্বাদ করেছিলেন। বাবা নন্দগোপালের কাছে সে একটা মিথ্যা পরিচয় দিয়ে সেখানে ঢুকেছিল যে তার নাম মনমোহন দেব উত্তররাজ, হিন্দু পরিচয় দিয়ে ঢুকেছিল। যার ফলে দেখা গেল কি যে যখন জানতে পারলো সে মুসলমান বালক, তখন বলল যে বাবা তুমি সঙ্গীতের জন্য এত তোমার ত্যাগ, তুমি এই বিশ্ব জয় করবে। আর ওয়াজিদ খাঁ বলেছিল মুগ্ধ হয়ে তার সঙ্গীত সাধনায় যে এই পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন উস্তাদ আলমগীর খাঁ অমর হয়ে থাকবেন। তা আপনারা একটা চিন্তা করেন যে উস্তাদ আলমগীর খাঁকে পরবর্তীকালে 1952 সালের দিকে সঙ্গীত নাটকে একাডেমি পুরস্কার পেয়েছিল। 1954 সালে সেখানে ফেলো হয়েছিল। 1958 সালের দিকে সে হয়েছিল আপনার ভারত কর্তৃক হয়েছিল আপনার পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল। 1971 সালে পদ্মবিভূষণ, এবং দিল্লি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট অফ লিটারেচার উপাধি দিয়েছিল। বিশ্বভারতী তাকে দিয়েছিল ডক্টরেট অফ মিউজিক, এবং বিশ্ববিদ্যালয়ের দেশিক উত্তম উপাধিও দিয়েছিল। তার উপাধি ছিল আরও সঙ্গীত তীর্থ, সঙ্গীত আরও অনেক বিখ্যাত উপাধি তিনি পেয়েছিলেন। তার অনেক উপাধি তার ছিল। তো উস্তাদ আলমগীর খাঁকে উস্তাদ আলমগীরকে দুটি বিতর্কের জন্ম দিয়েছিল। একটা হচ্ছে তার জন্ম নিয়ে, যে 1881 সালে তার জন্ম, এটা অধিকাংশ গবেষকদের দাবি। তার উস্তাদের জন্ম, ওয়াজিদ খাঁর জন্ম হচ্ছে 1860 সালে। তাহলে 1862 সালে যারা মতান্তরে বলছেন এটা সঠিক নয়। আরেকটা বিষয় হচ্ছে যে উনি বিতর্কের জন্য দিয়েছিলেন যেটা ওনার বয়স নিয়ে। আসলে শেষ বয়সে তো মানুষকে বয়স নিয়ে একটু বেশি বলে, বাড়িয়েই বলে, তো এটা ওনার দোষ না। তো উস্তাদ আলমগীর খাঁর মতো এত প্রতিভা ব্রাহ্মণবাড়ি এসেছেন 1954 সালের দিকে। আজকে যে হালদারপাড় বাসা, উনি চেয়েছিলেন যে ওনার জন্মভূমিতে কিছু করার জন্য। সেই জন্য আজকে এই ব্রাহ্মণবাড়িয়াতে উনি একটা আলম ব্রাদার্স করেছিলেন যে সঙ্গীতের জন্য, সঙ্গীত যন্ত্র তৈরি করার জন্য। এবং উনি অনেক যন্ত্র তৈরি করেছিলেন, উনি গান রচনা করেছিলেন, সুর দিয়েছিলেন। যেমন ব্রাহ্মণবাড়িয়াতে যেটা আলম ব্রাদার্স করেছিল, তার জন্ম নিয়ে বিতর্ক, এবং তার আরেকটা বিতর্ক হচ্ছে যে তার বংশ নিয়ে বিতর্ক। এক জায়গায় উনি সাংস্কৃতিক দিয়ে শুরু করেছেন, আরেক জায়গায় দীননাথ শর্মা দিয়ে শুরু করেছেন। এগুলো আসলে ইতিহাসে এই বিষয়গুলো কোনোটাই লেখা ছিল না, এটা তার পূর্বপুরুষদের মুখের কাছ থেকে শোনা। যাই হোক,
এখন উনি এই সঙ্গীত সাধনার ক্ষেত্রে যে কাজটা করেছিলেন, উনি মৈহার গড়নার প্রতিষ্ঠাতা হচ্ছে উস্তাদ আলাউদ্দিন খাঁ। আবার তার নামেও বলা যায় যে আলাউদ্দিন খাঁ ঘরানা। আগের উস্তাদরা যে কাজটা করতো, যে উস্তাদরা নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে শুধু গান শেখাতেন, এই জন্যই এটা বলতো ঘরানা। ঘরানা পরিবর্তীকালে একই উস্তাদের যারা শিল্পী ছিল, যারা সতীর্থ যারা ছিল উস্তাদের কাছে শিখতো, তাদেরকে নিয়ে একটা গণনা বলা হতো। এই গণনা একটা নিশ্চয় বৈশিষ্ট্য, নিশ্চয় একটা ধারা প্রচলিত ছিল ভারতে, তখন এর বাইরে শেখাতেন না। উস্তাদ আলাউদ্দিন খাঁ অনেক কষ্ট করে সঙ্গীত শিখেছেন, যার ফলে নবাবদের দরবার থেকে, রাজ পরিবারের দরবার থেকে এই গানটাকে, এই যে রাগ সঙ্গীতকে মুক্ত করে ওই যে মাইহারে যে স্ট্রিং ব্যান্ড করেছিলেন প্রায় 100 ছেলেদেরকে নিয়ে, সে পরবর্তীকালে 40 জন ছেলে মাত্র সেখানে টিকেছিল। তো ইনি করেছিলেন কি, যে তখন সাধারণ লোকের পরিবার, যে ছেলেরা যারা তার মৈহারের বাসায় থাকতো, খেত, এবং উনি অবশ্য খরচও দিত, উনি সেবাযত্ন তাদের করতো উস্তাদ। আবার শিষ্যরা উস্তাদের সেবাযত্ন করতো, উনিও তাদের সেবা দিতেন। অর্থাৎ সঙ্গীতকে উনি সাধারণের কাছে তুলে ধরলেন, সেই রাজ পরিবার থেকে তুলে এলেন। এটা ওনার একটা বিশাল কৃতিত্ব। পাশাপাশি উনি রাডা রাডা এবং যে পদ্ধতি, এবং ডারা ডারা এবং রাডা রাডা, এই পদ্ধতি উনি প্রবর্তন করেন, বাস পদ্ধতি। এবং ওনার কাছে যখন যেত, তখন উনি যে কাজটা করতো, কিভাবে উস্তাদের কাছে বসতে হবে, কিভাবে উস্তাদের কাছে অনুশীলন করতে হবে, কিভাবে তালিম গ্রহণ করতে হবে, এই সঙ্গীতকে কিভাবে তার প্রয়োগ করতে হবে, এবং সঙ্গীতকে অর্থ বোঝা, এই বিষয়গুলো উনি নজর দিতেন। এবং উনি পাশাপাশি সঙ্গীতের ক্ষেত্রে উনি স্বরসাধনা শেখানো, তারপর রাগ রাগিনী শেখানো, এবং বুলের সাহায্যে রাগ রাগিনী শেখানো, গত শেখানো, তারপরে এই যে গমক বা কীর্তন, এইগুলো উনি ধারাবাহিকভাবে উনি এটা শেখাতেন। এবং উনি সঙ্গীতের ক্ষেত্রে অনেক সময় কঠোরতা বোঝা যায় কেন, ওনার মেজাজ যেমন কঠোর ছিল, উনি মাটির মতো নরম ছিল। সেই জন্য সরুর বাজনায় উনি প্রায়ই এই কাঠিন্যতা এবং এই যে কোমলতাটা প্রকাশ পেত। যার কারণে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এই, যে উনি মানে সরুর যন্ত্রে উনি বীণার বাজ বা সেতারের বাজটাকে উনি শেখাতেন। বীণা উনি শিখতে পারেননি উস্তাদের কাছে, কিন্তু সরুদেই বীণার যে বাজগুলো উনি শিখেছিলেন। তা এই নিয়ে উস্তাদের সাথে তার বিরোধ হয়েছিল, যে উনি সঙ্গীতকে সবসময় যে অন্য যন্ত্রের বা যে বাজটাকে উনি আরেক যন্ত্রে উনি প্রয়োগ করতেন। তো যাই হোক, উনি এই ক্ষেত্রে ওনার অবদান আছে। এবং উনি আসলে এই যে তিমিরবরণ থেকে শুরু করে রবিশঙ্কর, তারপরে অন্নপূর্ণা, তার সঙ্গে আলাউদ্দিন খাঁ, অনেক উস্তাদের উনি সৃষ্টি করেছিলেন। তো এরকম প্রতিভা আর শুধু আমাদের দেশে কেন, উপমহাদেশের পৃথিবীতে এই সঙ্গীত প্রতিভা আর আসবে না। ওনার জীবনে অনেক সম্মান উনি পেয়েছেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে একটা কথা উনি যে অ্যাডভোকেট আহমদ আলী খাঁর কাছে বলেছিলেন, যে আমার নিজের দেশের জন্য আমার কিছু করা দরকার ছিল। 47 সাল পর্যন্ত সুযোগ ছিল, কিন্তু পার্টিশন ইয়ারের পরে এটা ওইভাবে উনি পারেননি। কারণ আলম গীতি যন্ত্রালয় একটা করেছিলেন কুমিল্লাতে, সেখানে গান শেখাতেন উস্তাদ আয়াত আলী খান, গান শেখাতেন এখানে আপনার আজকে যে উস্তাদ সঙ্গীতাঙ্গনে, সেই সঙ্গীতাঙ্গন 2বার পুরা হয়েছিল। একবার 2016 সালের জানুয়ারির 12 তারিখে, আরেকবার করেছিল আপনার 28 ফেব্রুয়ারি এই চলতি বছর 2021 সালে। যার ফলে ওনার এই যে মহারাজের যে সৌদি আরব থেকে যে গিলাপ দিয়েছিল, বিভিন্ন যন্ত্র দিয়েছিল, সরুর যন্ত্র, অনেক কিছু পুড়ে গিয়েছে, আজকে সেগুলো নেই। আলাউদ্দিন খাঁকে আজিজ মিস্ত্রি জিজ্ঞেস করেছিল যে আপনি তো এখানে থাকার জন্য এসেছেন ব্রাহ্মণবাড়িয়াতে, উনি একটা কথা বলেছিলেন, এখানকার মানুষগুলো জানে কেমন। তো আসলে সবাই তো আর খারাপ নয়, কেউ কেউ খারাপ হতে পারে, সব জাতীয় কিছু খারাপ লোক আছে। কিন্তু এই মাটিতে এই যে ভারতীয় রাগ সঙ্গীত বা আলাউদ্দিন খাঁর ঘরানা, এটা কিন্তু ঠাঁই পায়নি, এটা ভারতেই ঠাঁই পেয়েছে। ভারত সেই মূল্যায়নটা করেছে। আর আমাদের বাংলাদেশে যারা সঙ্গীত বুঝে বা আলাউদ্দিন খাঁকে যারা জানে, তারা আলাউদ্দিন খাঁকে মূল্যায়ন করেছেন।
তার সঙ্গীত তো একটা গুরুমুখী বিদ্যা, এই জন্য এইটাকে বুঝতে হয়, জানতে হয়। তো আলোর দীঘা তিনি চিরকাল আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। এই আলোর দীঘা পৃথিবীতে কখনোই আসবে না। আর এই ব্রাহ্মণবাড়িয়া, এই সঙ্গীতের যে আমরা বলি তীর্থভূমি বা সঙ্গীতের রাজধানী, কারণ এই গ্রামগুলো অসংখ্য মানুষ উস্তাদের জন্য হয়েছিল। এবং সর্বশেষ কথা, এই আজকে সপ্তম পুরুষ পর্যন্ত চলছে সাধক থেকে এই পর্যন্ত। এই সপ্তম পুরুষ পর্যন্ত তাদের শিল্পীর সংখ্যা হবে প্রায় ৪৫ জনের উপরে। এবং তাদের শিল্পীরা যারা আছে, উস্তাদরা, এই পরিবেশ সৃষ্টি হয়েছে, তারা এই উপমহাদেশ নয়, শুধু সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসলে আলো দিঘার ২-৪টি কথা যতটুকু আমার জানা আছে তাই আমি বললাম। সবাইকে ধন্যবাদ।